প্রথমে ব্যাখ্যা করছে হচ্ছে পরিপাকের যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে রয়েছে পরিপাক কি, সিম্পল প্রশ্ন। পরিপাক কি মানে যে প্রক্রিয়ায় জটিল খাবার ভেঙে সরল খাবারে পরিণত হবে, এটাই। তো আরও সুন্দর করে যদি আমরা লিখি তাহলে বলতে পারি যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে ভেঙে সরল খাদ্য বা সরল ও তরল, হ্যাঁ, এবং দেহকোষের গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানে এত কথা লেখার দরকার নেই। যে রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু সরল ও তরল এবং দেহের গ্রহণ উপযোগী খাবারে পরিণত হয়। খাবার বলতে আপনার বলতে পারেন যে দেহকোষের গঠন উপযোগী হয়ে ওঠে, যেটা তাকে বলছি পরিপাক। মানে ইটস এ কেমিক্যাল প্রসেস, তাই না? এই প্রসেসের মাধ্যমে জটিল খাবারটা ভেঙে যাচ্ছে। যেমন মনে করেন আমি যদি এখানে ব্যাখ্যা করি, ব্যাখ্যা তো লিখবেন না এখানে, জ্ঞানমূলক শুধু জ্ঞানমূলক মানে এক লাইনে লিখবেন, কিন্তু যদি আপনি একটু ব্যাখ্যাটা বোঝেন তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন এখানে কার্বোহাইড্রেট ভাঙছে, কার্বোহাইড্রেট ভেঙে কী হয়? বেসিক্যালি শর্করা ভেঙে কী হচ্ছে? গ্লুকোজ। কারণ গ্লুকোজ থেকে তো কার্বোহাইড্রেটটা ফর্ম হচ্ছে, ঠিক কিনা? তারপরে যদি আপনাকে বলা হয় যে প্রোটিন ভাঙছে, প্রোটিন ভেঙে কী হচ্ছে? প্রোটিন ভেঙে কী হচ্ছে? প্রোটিন ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মনে থাকবে, প্রোটিন ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং লিপিড ভেঙে কী হচ্ছে? লিপিড ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। পরবর্তী প্রশ্নে বলতে গেলেন টায়ালিন কি? টায়ালিন কি? একটু আগে কিন্তু আমরা দেখলাম মুখ বিবরে এক ধরনের এনজাইম কিন্তু আছে ওখানে, যেটা হচ্ছে যে লালা গ্রন্থি নিঃসৃত। তাহলে কি বলবো? লালা গ্রন্থি নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। হোয়াট ইজ টায়ালিন? লালা গ্রন্থি নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। কথা বুঝতে পেরেছেন? মানে লালা গ্রন্থি কি করতেছে? নিঃসৃত করছে। আমরা বলেছিলাম লালা গ্রন্থি তিন প্রকার, লালা গ্রন্থি তিন জোড়া আছে লালা গ্রন্থি, তাই না? তো সেখান থেকে টায়ালিন নিঃসৃত হচ্ছে, তো এটা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, যেটা লালা গ্রন্থি নিঃসৃত। বুঝতে পারছেন? এপিগ্লটিস কি? এপিগ্লটিস, এপিগ্লটিস বলতে বলছে যে মানুষের শ্বসনতন্ত্রের ষড়যন্ত্রের উপরে, ল্যারিংস যেটা বলে, ল্যারিংস ষড়যন্ত্রের উপরে তরুণাস্থে নির্মিত যে ছোট ঢাকনা থাকে তাকে বলা এপিগ্লটিস। একটু বলেন তো দেখি সুন্দর করে। মানুষের শ্বসনতন্ত্রের ষড়যন্ত্রের উপরে, মানুষের শ্বসনতন্ত্রের ষড়যন্ত্রের উপরে ঢাকনা সদৃশ, ঢাকনার মতো তরুণাস্থি নির্মিত, অস্থি দিয়ে না, তরুণাস্থি নির্মিত ঢাকনার মতো যেটা থাকে তাকে বলা হয়, বা যে ছোট ঢাকনা থাকে তাকে বলা হয় এপিগ্লটিস। কথা বুঝতে পারছেন? শ্বসনতন্ত্র এর ব্যাখ্যা করি। শ্বসনতন্ত্র যেটা, সেটা আমরা শুরু করি কোত্থেকে বলেন তো? এখান থেকে শুরু করি না নাকি? সম্মুখ নাসারন্ধ্র, তাই তো? অ্যান্টেরিয়র নস্ট্রিলস, তারপরে রয়েছে কি ভেস্টিবিউলস, তাই তো? তারপরে কি আছে? ন্যাসাল ক্যাভিটি, ঠিক কিনা? ক্যাভিটি। তারপরে রয়েছে পস্টেরিয়র নস্ট্রিলস মানে পশ্চাৎ নাসারন্ধ্র। তারপরে যে আপনার ন্যাসোফ্যারিংস নাসাগলবি। তারপরে যে ল্যারিংস মানে ষড়যন্ত্র। বুঝতে পারছেন? ষড়যন্ত্রের পরেই তো আপনি ট্রাকিয়া বা আপনার শ্বাসনালী দিয়ে আপনি চলে যাবেন কোথায়? ওই যে ব্রঙ্কাস, ফুসফুস, এগুলোতে আপনি চলে যাচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের উপরে একটা ঢাকনা থাকে। সহজ করে বলবে, ষড়যন্ত্রের উপরে কি ঢাকনা আছে? তাহলে আমি এক কথায় বলতে পারবো ষড়যন্ত্রের উপরে যে ঢাকনাটা থাকে তাকে হলো আপনার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এপিগ্লটিস। এবং এখানে এটা কিন্তু তরুণাস্থি নির্মিত, এটাও দিতে পারে যে ষড়যন্ত্রের উপরে তরুণাস্থি নির্মিত যে ঢাকনা থাকে তাকে বলা হয়, ছোট ঢাকনা তাকে বলা হয় এপিগ্লটিস। বুঝতে পারছেন? তারপরে ওই যে দন্ত সংকেত পড়েছেন, ডেন্টাল ফর্মুলা I2C1 P2M3 গুণ 2, তারপরে নিচে আবার I2C1 P2M3 গুণ 2। এটা আসলে দন্ত সংকেত। ওইটা দন্ত সংকেত কী যখন প্রকাশ করবো আমরা সংজ্ঞায় লিখব, তখন আপনি লিখবেন যে স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন, এবার কোনটা কর্তন, কোনটা ছেদন, কোনটা পেশন, কোনটা অগ্রপেশন, কী লিখবেন সেক্ষেত্রে? যে ধরন, ওইটাই তো ধরন। তাহলে যে সংখ্যা দ্বারা বা যে স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের সংখ্যা ও ধরন, যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে দন্ত সংকেত বলতে যে সংকেতের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন প্রকাশ করা হয়।
মোট দাঁতের সংখ্যা ও ধরন প্রকাশ করা হয় তাকে বলা হয় কি? দন্ত সংকেত। ঠিক আছে? স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, শুধু সংখ্যা না, সংখ্যা এবং ধরন। ঠিক আছে?